আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। ল অ্যান্ড প্র্যাকটিসের প্রথম ক্লাস। প্রথমত, আহ, আপনারা যারা জয়েন করেছেন, গত বছর এক্সাম দিয়েছেন কেউ আছেন? ল অ্যান্ড প্র্যাকটিস গত বছর এক্সাম দিয়েছেন? এনিওয়ান? গত বছর এখানে কেউ কি আছেন যে গত বছর এক্সাম দিয়েছেন? নাই? আচ্ছা, মালয়দা তো গত বছর এমনি দিতে পারেন নাই, আপনি অসুস্থ ছিলেন প্রিপারেশনের পরে। আর অন্য কেউ? আই থিংক নট। কিন্তু গত বছর আমার জানা মতে আমাদের সাথে ছিলেন এরকম একজন বা দুইজন খারাপ করেছে, এটা আমি জানি। মানে আমার আমার সাথে কথা হয়েছে। সো গত বছরের প্রশ্নটা আমার কাছে যেটা মনে হয়েছে, ইট ওয়াজ জাস্ট সবচেয়ে টাফ কোয়েশ্চেন। সবচেয়ে টাফ কোয়েশ্চেন ল অ্যান্ড প্র্যাকটিসের হিস্ট্রিতে। যদি 96 থেকে পরবর্তী সময়গুলি থেকে আমরা যদি কম্পেয়ার করি, অ্যানালাইসিস করি, ল অ্যান্ড প্র্যাকটিসটা সবচেয়ে টাফ কোয়েশ্চেন ছিল, সবচেয়ে টাফ কোয়েশ্চেন। গত বছরের কোয়েশ্চেনটা এটা আসলে কি করেছে সেটা একটু আমরা দেখি। মানে ল অ্যান্ড প্র্যাকটিসের যে স্পিড দেওয়া, বা ল অ্যান্ড প্র্যাকটিসের ক্ষেত্রে আমাদের যে স্পিডটাকে কনসিডার করার কথা, সেই স্পিডের কোনো জিনিসকে মূলত এখানে কনসিডার করা হয়নি। হ্যাঁ, তো আমরা একটু প্রশ্নটা দেখি। প্রথম প্রশ্নে প্রথম বলেছে ব্রড কোয়েশ্চেন অ্যাজ ইউজুয়াল, ভেরি গুড। আমাদের যে নির্দিষ্ট যে প্যাটার্ন রয়েছে পরীক্ষার এখন, সেই প্যাটার্নটাকে ফলো করেছে, ভেরি গুড। এখানে আসলে এক্সপ্লেইন হাউ এ ক্রেডিটর ক্যান ফাইল এ স্যুট আন্ডার দ্য ব্যাংক্রাপসি অ্যাক্ট 1997, হোয়াট লিগাল মেরিটস আর অ্যাভেলেবল টু এ ক্রেডিটর ইফ ডেটর ক্যান্সেলস or prudential transfer property before the declaration of bankruptcy। ব্যাংক্রাপসি অ্যাক্ট নিয়ে এর আগে কখনো একটা সিঙ্গেল, শুধুমাত্র একটা শর্ট নোট ছাড়ার কিছু আসেনি। সেই জায়গা থেকে পৃথিবীর আর কোনো জায়গায় কোনো প্রশ্ন পায় নাই ব্যাংক্রাপসি অ্যাক্ট নিয়ে। এখান থেকে একটা বড় প্রশ্ন দিয়ে দিয়েছে। সো ইট 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 ইজ ট্রিটেড অ্যাজ আন কমন কোয়েশ্চেন। এটা কিন্তু লিগ্যাল অ্যান্ড ভ্যালিড কমন কোয়েশ্চেন না। আন্ডার হোয়াট সার্কামস্ট্যান্সেস ক্যান এ ডেটর voluntarily file for bankruptcy? What are the consequences of a debtor after bankruptcy is filed? একটা বড় 20 মার্কসের একটা কোয়েশ্চেন। আমাদের যেখানে আমাদের যেখানে ডিফারেন্ট টাইপস অফ ল রয়েছে, এবং মাস্টার ল যেই লগুলি রয়েছে সেই লগুলির দিকে মানে বিন্দুমাত্র না তাকিয়ে একটা ব্যাংক্রাপসি অ্যাক্ট থেকে 20 মার্কসের কোয়েশ্চেন করছে। মানে হোয়াট ইজ দ্য লজিক বিহাইন্ড দিস ওয়ান? আমি আসলে চিন্তা করে পাইনি। স্যারকে পেয়েছি পরে, বাট যাই হোক। কারণ একটা ব্যাংক্রাপসি অ্যাক্ট, আমরা যে ব্যাংকিং অ্যাক্টিভিটিতে যেই অ্যাক্টগুলি পড়ি, আমরা কোন অ্যাক্টগুলি পড়ি আমাদের জন্য ব্যাংকে? মানে হোয়াট হোয়াট ইজ দ্য স্পিরিট অফ ল অ্যান্ড প্র্যাকটিস? ল অ্যান্ড প্র্যাকটিসের স্পিরিট হচ্ছে আহ, মানে বাস্তব জীবনে আমরা এই ব্যাংকিং এর ক্ষেত্রে লটাকে কিভাবে ইন অর্ডার করি। তো লটাকে ইন অর্ডার করার জন্য সবার আগে আমার লাগে এনআই অ্যাক্টের ইস্যুস, সবার আগে। এটাকে কখনো বাদ দেওয়া যায় না। সেকেন্ড অপশনে আমার হাতে আসে ডেফিনেটলি ইউ হ্যাভ টু রিড ব্যাংক কোম্পানি অ্যাক্ট বাই হুইচ ইউ হ্যাভ ইনকর্পোরেটেড, যেটার মাধ্যমে আপনার মানে সবকিছু সৃষ্টি হয়েছে, যেটার মাধ্যমে আপনি সবকিছু আপনার মধ্যে ইনকর্পোরেট হয়েছে। ব্যাংক কোম্পানি অ্যাক্ট সম্পর্কে আমি জানি না, আমাকে ব্যাংক্রাপসি অ্যাক্ট সম্পর্কে 20 মার্কসের একটা কোয়েশ্চেন অ্যান্সার করে আসতে হবে। ইটস আ টোটালি রেডিকুলাস কোয়েশ্চেন। ইয়াস, আপনার মনে হচ্ছে ব্যাংক্রাফট ব্যাংক ব্যাংক ব্যাংক্রাপসি নিয়ে আপনার জানা দরকার। বিকজ আমাদের যে লগুলির মধ্যে আছে সবচেয়ে ন্যারো তলানি লর মধ্যে একটা ল হচ্ছে ব্যাংক্রাপসি অ্যাক্ট। আর সবচেয়ে জিনিস আমি যেটাতে সবচেয়ে বেশি ফেড আপ হয়েছে, বা আমার কাছে যেটা সবচেয়ে আনইজি, উইয়ার্ড এবং পিকুলিয়ার মনে হয়েছে, দ্যাট ওয়াজ যে ওয়াই ব্যাংক্রাপসি অ্যাক্ট থেকে 20 মার্কস। হ্যাঁ, একটা প্রশ্ন দিতে পারেন অন্য জায়গাটা থেকে। আমার তো মানে ব্যাংক কোম্পানি অ্যাক্ট, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, এগুলি হচ্ছে আমার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট। যেটা আমার ল অ্যান্ড হোয়াই উই হ্যাভ মিস ইউজ দ্য স্পিড অফ ল অ্যান্ড প্র্যাকটিস, যেগুলি আমরা ডে টু ডে অ্যাক্টিভিটিসের জন্য আমার লাগে, সেই লগুলির দিকে আমি না থাকি, আমি ব্যাংক্রাপসি অ্যাক্টের মধ্যে যাচ্ছি। 20 মার্কস আরও আছে, একটু পরে দেখাবো, আরও আছে। 2 নম্বর প্রশ্নটা রিজনেবল।
Define the money laundering under the Money Laundering Prevention Act. What are the punishment of providing false information under the act? What do you know about the CTR and STR? Mention some of the indicator of suspicious transaction and write the procedure of submitted STR. It's a good question. এবং এটা ধরে নিলাম আপনাদের গ্রিপের মধ্যে প্রশ্ন। পরের প্রশ্নটা আসছে 3 নম্বর। ডিফাইন দ্য টার্ম রেজিস্ট্রেশন অ্যান্ড দ্য রেজিস্ট্রেশন অ্যাক্ট। মানে ওনাকে যদি সত্যিকার অর্থে আমি পাইতাম, তাহলে মানে কোয়েশ্চেন করার আগে তাহলে ওনারা বুঝাতাম যে হোয়াট ইজ কল ল অ্যান্ড প্র্যাকটিস। এবার দিছে, এখানে দিছে রেজিস্ট্রেশন অ্যাক্ট। ইট ইজ অলসো আনকমন অ্যাক্ট। আমার ধারণা হলের মধ্যে যারা ছিল শতকরা 1%ও কেউ রেজিস্ট্রেশন অ্যাক্ট পড়েছে। যিনি প্রশ্ন করেছেন ওনাকে জিজ্ঞেস করলো, উনি এটাতে উনি বলবে যে এটা তো মানে আসলে আমি দিয়েছে। একটা আনকমন প্রশ্ন করতে হবে, আমি আনকমন প্রশ্ন করেছি। জাস্ট এর বাইরে আর কোনো কিছু না, জাস্ট এর বাইরে আর কোনো কিছু না। ভেরি গুড। রেজিস্ট্রেশন অ্যাক্ট থেকে আবার আসছে ডিফাইন গিফট। হোয়াট আর দ্য এসেনশিয়াল এলিমেন্টস অফ এ ভ্যালিড গিফট আন্ডার দ্য অ্যাক্ট। এই অ্যাক্টে গিফট বলতে কি বোঝায়? রেজিস্ট্রেশন অ্যাক্ট নিয়ে একটা বড় প্রশ্ন করেছে, 20 মার্কস। সো দুইটা প্রশ্ন আসছে, ওয়ান ফ্রম ব্যাংক্রাপসি অ্যাক্ট, অ্যানাদার ফ্রম রেজিস্ট্রেশন অ্যাক্ট 2020-40। অ্যানাদার, এই দুইটা হচ্ছে বড় প্রশ্ন, মানে ল থেকে আপনাদের দুইটা প্রশ্ন আসছে। বারে আমি একটু বিরক্তের সুরে বলছি, মানে কোয়েশ্চেনটা পেয়ে আমি আসলে নিজেও খুবই খুবই মানে ডিসঅ্যাপয়েন্টিং মুডে গিয়েছি যে এটা কোনো প্রশ্ন হয় নাই। এখন কোন একজন স্টুডেন্ট যদি বের হয়ে বলে যে ভাইয়া ব্যাংক্রাপসি অ্যাক্ট আসছে, খুব ভালো করে লিখতে পারি নাই, আমার আসলে তাকে ওনাকে বলার কিছু নাই। কারণ এই ব্যাংক্রাপসি অ্যাক্টের আগের আরো 4টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাক্ট আছে। ব্যাংক কোম্পানি অ্যাক্ট আছে, ফাইন্যান্সিয়াল অ্যাক্ট আছে, নতুন করে ইনকর্পোরেট হয়েছে, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট আছে, হোয়ার কন্ট্রাক্ট অ্যাক্ট আছে, হোয়ার যে কন্ট্রাক্ট অ্যাক্ট দিয়ে আমার ল অ্যান্ড প্র্যাকটিস শুরু, যে কন্ট্রাক্ট অ্যাক্টের মধ্যে আমি চাইলে 10টা প্রশ্ন করতে পারি। এগুলি কোথায় গেছে? আচ্ছা ভালো কথা, একটা 20 মার্কস একটা সিঙ্গেল ল এর উপর বেস করে করাটা, এটা আমি জানি না কোন ধরনের যুক্তি এবং কোন ধরনের কনসেপ্টের উপর বেস করে করেছে প্রশ্ন। খুবই ডিসঅ্যাপয়েন্টিং কোয়েশ্চেন ল অ্যান্ড প্র্যাকটিস। রেজিস্ট্রেশন তার মানে, বাট ইট ইজ মেসেজ ফর ইউ, আপনাদের জন্য যে মেসেজ সেটা হচ্ছে ল থেকে কিন্তু দিস ইয়ার দুইটা প্রশ্ন আসছে। সো বি কেয়ারফুল অ্যাবাউট ল, কারণ ল অ্যান্ড প্র্যাকটিসে আপনাদের ল থেকে এবারও দুইটা প্রশ্ন আসবে। হোয়াট এভার ইট ইজ, রেজিস্ট্রেশন অ্যাক্ট অথবা ব্যাংক্রাপসি অ্যাক্ট বাদ পড়বে, বাট ইউ হ্যাভ এনাফ 5 লস অ্যাজ ওয়েল। আপনার কাছে কিন্তু এখনো 5টা ল বাকি আছে। ব্যাংক কোম্পানি অ্যাক্টের কথা বলছি, কন্ট্রাক্ট অ্যাক্টের কথা বলছি, তারপরে হচ্ছে স্ট্যাম্প অ্যাক্টের কথা আছে, স্ট্যাম্প অ্যাক্ট আছে, তারপরে হচ্ছে ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাক্ট আছে। সো ওই অ্যাক্টগুলি থেকে কিন্তু আপনার এবারে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট আছে। সো সো ইম্পর্টেন্ট, কারণ এবার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট থেকে পরীক্ষা প্রশ্ন থাকবে। সো আই গেস অ্যান্ড আই প্রিডিক্ট অ্যান্ড প্রিজিউম দ্যাট যে আপনাদের সময় দুইটা ল বেস কোয়েশ্চেন থাকবে, দুইটা ল, আর দুইটা ল বহির্ভূত অর্থাৎ অ্যাক্টিভিটিস রিলেটেড রিপোর্ট থাকবে, মানে নর্মাল আপনার প্র্যাকটিস থেকে যে আসবে। যেমন এখানে আসছে ডরমেন্ট অ্যাকাউন্ট রিলেটেড ইস্যুস, এটা অবশ্য সবার কমন পড়েছে। হোয়াই পজিটিভ পে ইনস্ট্রাকশন ইজ ইম্পর্টেন্ট টু অনার এ চেক, হোয়াট প্রিকশন টু বি টেকেন ইন ওপেনিং এ স্টুডেন্ট অ্যাকাউন্ট অ্যান্ড এ মাইনর অ্যাকাউন্ট। 4 নাম্বার এবং 2 নাম্বার, দেখেন আমার যে উনি আমার মানে ওনার কাছ থেকে আমার প্রশ্ন নেওয়া, দেখেন আমি নিজেই যখন বিরক্ত হয়েছি, উনি নিজে, আমরা যে দুইটা প্রশ্ন পারি কানের পাশ দিয়ে গিয়েছে, যেটাকে আমরা আমাদের ভাষায় বলি, মানে এই প্রশ্নটা কমন পড়েছে, বাট এই প্রশ্নটা কমন পড়েছে। ইট ইজ ইজি, এটা কিন্তু প্র্যাকটিস থেকে। দিস টু আর ফরওয়ার্ডেড ফ্রম প্র্যাকটিস, আর দিস টু ফরওয়ার্ডেড ফ্রম ল। সো ল অ্যান্ড প্র্যাকটিস এইটার কিন্তু 100% জাস্টিফিকেশন কোয়েশ্চেনে হয়েছে, এটা কিন্তু একটা ভালো জিনিস। কিন্তু উল্টাপাল্টা হয়েছে সেটা আলাদা ইস্যুস, বাট এটা একটা ভালো জিনিস যে ল থেকে দুইটা আসছে, প্র্যাকটিস থেকে দুইটা আসছে। সো ইট ইজ আওয়ার আওয়ার গ্রেট অ্যালার্মিং সিচুয়েশন। এবং আমরা মোটামুটি প্ল্যান করে ফেলবো যে আসলে উম, একদম একদম মানে সিকোয়েন্সের বাইরে কিন্তু প্রশ্ন হয়নি। প্রশ্ন হয়েছে সিকোয়েন্স, বাট যেই দুইটা ল ধরেছে রেডিকুলাসলি, সেই দুইটা ল একদম আনকমন ল ধরেছে। সো ব্রড কোয়েশ্চেন আই থিঙ্ক ইউ হ্যাভ নো ইস্যুস। আমরা মোটামুটি মানে ডিটেলটাই ইলাস্ট্রেশনে গিয়েছি, ডিটেলটা ইলাস্ট্রেশনে
করেছি। ম্যাথ আসছে, ল অ্যান্ড প্র্যাকটিসে ম্যাথ আসার মতো সাবজেক্ট না, কিন্তু আপনাকে যদি মানে মানে সেন্সিটিভ ইস্যু ক্রিয়েট করে আপনাকে একটা প্রশ্ন করতে চায় তাহলে করতে পারে। সেই জায়গা থেকে একটা প্রশ্ন করেছে, কাস্টমার ওয়ান্টস টু নো দ্য এক্সাক্ট ইন্টারেস্ট পেয়েবল অন এ ফিক্সড ডিপোজিট রিসিভড এফডিআর অন এত লাখ ফর এ টেইনর অফ 6 মান্থ। একটা কাস্টমার 6 মাসের একটা এফডিআর করেছে 10 লাখ টাকা। ইস assuring the current interest of fixed deposit is 10% per annum, calculate the exact amount of interest payable at maturity. At maturity তে ইন্টারেস্ট পেয়েবল আমরা তাকে কত দিব, অর্থাৎ একটা এফডিআর এর ইন্টারেস্ট ক্যালকুলেশন আমরা কিভাবে করব সেইটা এখানে বলা হয়েছে। ইন টার্মস অফ প্র্যাকটিস ইট ইজ নট এ ব্যাড কোয়েশ্চেন, গুড কোয়েশ্চেন, প্র্যাকটিসের জন্য ভালো কোয়েশ্চেন। বিকজ আমরা যারা ল অ্যান্ড প্র্যাকটিস পড়ছি বা ল অ্যান্ড প্র্যাকটিস নিয়ে কাজ করছি, দিস কোয়েশ্চেন্স আর মোর রিলেভেন্ট উইথ আস, এটা আমাদের সাথে যথেষ্ট রিলেভেন্ট। নেক্সট, সো আমরা আমরা ডিসকাস করবো, এই কোয়েশ্চেনটা নিব। এটা নিয়ে যদিও একটা বড় ধরনের পারপ্লেক্সিটি ছিল যে কাস্টমার ট্যাক্স অ্যাড করবো কিনা, তারপরে ট্যাক্সের কথাটা তো এখানে কিছু বলা হয়নি, তারপরে এক্সিস ডিউটি অ্যাড হবে কিনা, কেউ কেউ এক্সিস ডিউটিটাকে অ্যাড করে ক্যালকুলেশন করেছেন, কেউ কেউ এক্সিস ডিউটিকে বাদ দিয়ে ক্যালকুলেশন করেছেন। আহ, এইটা হচ্ছে অনেকেই বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করেছে, তো এটা অবশ্য অ্যান্সার যখন করে আচ্ছা, এটা আমরা ম্যাথের ক্লাসে না হয় আলোচনা করব, এই ম্যাথটা যখন আমরা ক্লাস করব তখন। 6 নম্বর একটা ম্যাথ আসছে, এবিসি ব্যাংক হ্যাজ দ্য ফলোইং ফাইন্যান্সিয়াল ডেটা December 31, টিয়ার 1 ক্যাপিটাল এবং টিয়ার 2 ক্যাপিটালে দুইটা অ্যামাউন্ট দিয়েছে, ডিডাকশন ফ্রম দ্য ক্যাপিটাল এত, রিস্ক ওয়েটেড অ্যাসেট রিলেটেড একটা ম্যাথ আসছে। এটা কার? এটা ভালো ম্যাথ, এটা বইয়ের ম্যাথ, এবং আহ, এটা আমরা অন্য সাবজেক্টেও পড়ি, রিস্ক ওয়েটেড ম্যাথ নিয়ে আমরা আলোচনা করব। এটা ইম্পর্টেন্ট ম্যাথ, সোজা ম্যাথ, একদম যারা রেগুলার পড়াশোনা করে তাদের সাথে এই ম্যাথটা যায়, কভার আপ করা যায়। প্রবলেম সিতে গিয়ে প্রবলেম সলভিং ইস্যুতে আসছে, সলভ এনি ওয়ান কেসেস। সবাই একটু মনোযোগ দিবেন, ল অ্যান্ড প্র্যাকটিসটা কিন্তু হার্ড কোয়েশ্চেন হয় গত বছর, কারণ আমার অন্যান্য সাবজেক্টগুলিতে সচরাচর এক্সাম দিয়ে বাদ পড়ে না, গত বছর দেখেছি যে বাদ পড়েছে 2 জন, মানে পরীক্ষা ভালো করতে পারে নাই। ডিসঅনার আন্ডার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, ভেরি গুড কোয়েশ্চেন, ভেরি গুড কোয়েশ্চেন, আমাদের জানার জন্য বোঝার জন্য এই কোয়েশ্চেনটা বেস্ট। সো এটা একটা কেস হিস্টারি দিয়েছে, ইকবাল ট্রেডার্সের একটা কেস, যে হচ্ছে আহ, মানে সে হচ্ছে এনআই অ্যাক্টের মামলায় সে কিভাবে প্রোটেক্ট করবে নিজেকে, সেই প্রসেসটা নিয়ে আলোচনা করা হয়েছে। ইট ইজ এ গুড কোয়েশ্চেন। উইলফুল ডিফল্ট বাই এমএস স্ক্যাপস ক্যাপিটাল লিমিটেড, এটাও ভালো প্রশ্ন। মানে আপনি যদি নিজে নিজে বানিয়ে লিখতে চান তাহলে এই প্রশ্নটা অ্যান্সার করতে পারেন। দিস টু কোয়েশ্চেন্স আর মোর বেসড অন প্র্যাকটিক্যাল নলেজ, দিস বোথ কোয়েশ্চেন্স আর ওকে। কম্পেয়ার অ্যান্ড কম্পারিজনে যেটা আছে সেটাতে আমি যদি বলি তাহলে ইজ অ্যাজ ইউজুয়াল গ্যারান্টি অ্যান্ড ইন্ডিমিনিটি সরাসরি কন্ট্যাক্ট অ্যাক্ট থেকে প্রশ্ন আসছে, এটা কমন, ইজি প্রশ্ন। নস্ট অ্যান্ড ভস্টক অ্যাকাউন্ট, এটাও ইজি কোয়েশ্চেন। ফিক্সড চার্জ অ্যান্ড ফ্লোটিং চার্জ, এটা ইজি, এটা মানে এটা আমরাও পড়েছি, অন্য অন্যরা যারা আছে তারাও বই থেকে পড়লেও পড়বে, কমন। প্লেজ অ্যান্ড হাইপোথিকেশন, ইট ইজ অলসো কমন, সবাই পড়ে এটা। ব্রড মানি অ্যান্ড ন্যারো মানি, এটা আসলে এমএফএস এর জন্য সবচেয়ে ভালো, এমএফএস এই প্রশ্নটা সবাই পড়ে আসে, বাট এটাকে আমরা লেস ইম্পর্টেন্ট ধরবো না, ভালো প্রশ্ন। মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন অ্যান্ড আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, ইট ইজ অলসো এ গুড কোয়েশ্চেন, কমন প্রশ্ন। সিআরআর এসএলআর, মোস্ট কমন কোয়েশ্চেন। সো এইখান থেকে যদি ধরি, একটা একটু কঠিন টাইপের কোয়েশ্চেন হচ্ছে শুধু এই কোয়েশ্চেনটা, মানে একটু আনকমন কোয়েশ্চেন। আদারওয়াইজ নিচের কোয়েশ্চেন সবগুলি কোয়েশ্চেন আর ইজি অ্যান্ড রেলেভেন্ট অ্যাজ ওয়েল। ইমপ্রেস স্ট্যাম্প অ্যান্ড এমবোসড স্ট্যাম্পের মধ্যে পার্থক্য কি, এটা আসছে। আদারওয়াইজ অন্যান্য শর্ট নোটগুলি দোজ আর সো ইজি। শর্ট নোট আসছে 3, 6, 7, 8টা। একটা সাবজেক্ট, যেই সাবজেক্টে নর্মসটাকে ব্রিচ করা হয়েছে, নর্মটাকে ব্রিচ করা মানে অন্য সকল সাবজেক্টে কিন্তু এই আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড টার্মিনোলজিতে 10টা আসতো, মনে আছে কিনা জানি না, আমি জানি না এটা পরে আছে কিনা, এটাতে কি আরো 2টা নাই, না নাই, তার মানে 8টা আসছে।
আটটা আসলে, আটটা থেকে যদিও ষাটটা আমাদের একদম কমন, এগুলি কমন, মানে কমন মানে আপনার কোর্সের পরে আপনি পারবেন, আমরা পড়বো সব। এবং এখানে অন্য সময় যেগুলিতে আমরা চিন্তা করছি, অন্যান্য সাবজেক্টগুলিতে আমরা যারা যেই সাবজেক্টগুলি প্র্যাকটিস করে আসছি, অথবা একটু আগে আমরা যে সাবজেক্টটা দেখে আসছিলাম, এমএফএস, এমএফএস ইউ হ্যাভ সিন দ্যাট এইট টেন টেন কোয়েশ্চেন্স ওয়াজ অ্যাপিয়ার্ড, সেখান থেকে পাঁচটা দিতে হচ্ছে ছিল, দ্যাট ওয়াজ ইজিয়ার, এটা আমাদের জন্য ইজিয়ার, বাট দিস কোয়েশ্চেন্স কন্টেইন অনলি এইট কোয়েশ্চেন, এইট, এইট, আটটা থেকে পাঁচটা দিতে হবে। সো ইট উইল বি আ লিটল ডিফিকাল্ট ফর ইউ। কোন সেন্স থেকে? আটটা থেকে পাঁচটা একটু টাফ হয়ে যাবে, কোনো কারণে যদি একটা যেটা ছুটে যায়, কোনো রিস্ক হয়, এটা আপনার মনে হতে পারে, বাট আই এম কনফিডেন্টলি এসিওর ইউ যে 9 নম্বরে আটটা থেকে পাঁচটা অ্যান্সার করতে দিলেও আপনার কমন পড়বে। সিফাত, সিফাত কিছু বলতে চাচ্ছেন সিফাত? জি স্যার, আমি আমার একটা এক্সামের এক্সপিরিয়েন্স জাস্ট শেয়ার করব, হ্যাঁ, যে আমি যেহেতু আমি শর্ট খুঁজতেছিলাম নোট প্রথমে, এগুলো আসে। প্রথমে আমি খুঁজতেছিলাম, আপনি মনে হয় একটু পরে জয়েন করেছেন, আমি খুঁজতেছিলাম যে কে এক্সাম দিয়েছে এমন কারো এক্সপিরিয়েন্স আমি একটু নিতে চাচ্ছিলাম একদম শুরুতে। আমি বলেছি আপু প্লিজ বলেন। স্যার আমি ল অ্যান্ড প্র্যাকটিসটা দিতে পারিনি, অ্যাজ ইউ নো আমার বাসায় কিছু প্রবলেম ছিল, বাট আমি এমএফএস টা দিয়েছি and আলহামদুলিল্লাহ আমি সাকসেসফুল হয়েছি। তো ওকে। এমএফএস এবং প্রিন্সিপাল অফ ইকোনমিক্স, বিজনেস কমিউনিকেশন তো কোয়েশ্চেন ইজি আসছিল হুম। রিলেটিভলি। তো আমি যেটা দেখেছি হলে সেটা হচ্ছে যে শর্ট নোট, ডিফারেন্স বা কম্পেয়ার কন্ট্রাস্ট অনেকেই ওর ধরতে পারেনি। কিন্তু আমাদের মোটামুটি দেখা গেছে যে এমন, বিশেষ করে এমএফএস বা প্রিন্সিপাল অফ ইকোনমিক্স যে কোনো একটাতে আমার স্মরণ নাই, পাঁচটা পাঁচটাই দিতে হবে, কোনো অপশন ছিল না, এরকম কিছু একটা আসছিল মেবি। হুম। তো আলহামদুলিল্লাহ আমাদের সব কমন পড়ছিল। এবং ব্রড কোয়েশ্চেন একটু এদিক ওদিক হলেও, এমএফএস বিশেষ করে বা কেস স্টাডিটা একটু এদিক ওদিক হলেও, যেহেতু আমরা এদিকটা কভার করতে পারছিলাম, হুম। সো আমাদের জন্য মানে আলহামদুলিল্লাহ, মানে আমার মনে হয় আমরা যারা পড়েছি তারা মানে রেগুলার ক্লাস করছি তাদের জন্য খুব হেল্পফুল হয়েছে। ইয়েস। এবং অনেকেই হলে আমাদের কাছ থেকে এটার যতটা সম্ভব আমি চেষ্টা করেছি মানে হেল্প করার জন্য আর কি। ওকে, থ্যাংক ইউ। আমাদের সিফাত হচ্ছে, ও আমাদের, আমি আমি ওই আমি নর্মালি কাউকে মানে নাম ধরে বা ডাকি না, ও হচ্ছে আমাদের একটু, ও আমাদের লাস্ট ব্যাচের জয়েন করেছে, বাট শি ইজ ফেমিলিয়ার উইথ মাই ফ্যামিলি অ্যাজ লাইক অ্যাজ, আমার ওয়াইফের সাথেও খুব ভালো সম্পর্ক। ও কিন্তু মানে আমাদের পরিচিত না, ওই ক্লাস আপু কখন ক্লাস হবে, পরের ক্লাসটা কখন হবে, এই ইন্টিমেশন দিয়ে পরিচয়। তো আমার চেয়ে সুমাইয়ার সাথে ওর কোঅর্ডিনেশন বেশি। জি এবং জি। সুমাইয়া, আমি যেটা দেখেছি রেজাল্ট দেওয়ার পর প্রথমে বলছে সিফাত কয়টা পাশ করেছে একটু তুমি খবর নাও। তো পরে অবশ্য সিফাত আমাকে ইন্টিমেট করেছে। ওয়াই, সিফাত হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্লাসে লাস্ট ব্যাচে, প্রত্যেকটা যতগুলি ক্লাসে সে মানে এক্সাম দেওয়ার জন্য লং প্র্যাকটিস দিলেও পাশ করতো। মানে ও সবগুলি ক্লাসে টাইমলি জয়েন করতো সব সময়। সো এইটা হচ্ছে সবার জন্য প্লিজ, সবার জন্য রিকোয়েস্ট, যারা আপনারা তো অলরেডি এইখানে যারা জয়েন করেছেন, ইউ হ্যাভ অলরেডি পেইড, সেটা নমিনাল অ্যামাউন্ট হোক, হয়তো চিন্তা করছেন 500 700 টাকা তো ভাইয়া কিছু না, বাট আপনি এখানে জয়েন করেছেন, পেমেন্ট করেছেন, আপনার জাস্ট একটা একটা রেসপন্সিবিলিটি যদি আপনি রাখতে পারেন, এখন বিলিভ মি, এক্সাম পাস করার সোজা। শুধুমাত্র আপনি একটু যদি মাথায় রাখেন যে আমাদের যেমন গত বছরে আমাদের ছোটখাটো হয়তো একটু ল্যাপসেস ছিল, যে 10 দুগুণে 20 আসলে এভাবে আসবে কিনা আমরা আসলে ট্রেস করতে পারিনি। সেই জন্য আমরা কনসেপ্ট ওয়াইজ যতটুকু ছিল সেখানে অনেকেরই একটা বা দুইটা প্রশ্ন বাদ পড়েছে, কমন পড়েনি। বাট এবার যেহেতু আমরা এটা তো মোটামুটি কনসাস, সো যারা ডে 1 থেকে সত্যিকার অর্থে ক্লাস করবেন, তারা হচ্ছে এক্সট্রা বেনিফিট পাবেন। দেখবেন যে পরীক্ষার অন্য অন্য জায়গায় পড়েছে, অন্যভাবে পড়েছে, নিজেরা পড়েছে, তারা আপনার কাছ থেকে হেল্প নিবে, আপনার কাছ থেকে হেল্প নিতে আসবে। একটা জায়গায় আমরা সবসময় ওপেন থাকছি, ইট ইজ নট আওয়ার লিমিটেশনস, ইট ইজ বাই ডিফল্ট সিস্টেম কেস স্টাডি, যে কেস স্টাডি 20, যে কিভাবে আসবে। গত বছর আমাদের যে প্রসেসটা অ্যাপ্লাই করা হয়েছে, এবার আমরা প্র্যাকটিসটা ওইটাতে যদি বাড়াই, আমরা ডেফিনেটলি প্ল্যান করছি প্র্যাকটিসটা বাড়াবো, তাহলে ওইটাও আমরা ইনশাল্লাহ ওভারকাম করে ফেলতে পারবো, নো ইস্যুস। বাট স্যার আর দিন শেষে ছোট্ট, কেস স্টাডিটা আসলে এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে। এটা যতভাবে আমি বলি বা আপনাদেরকেও যতভাবে বোঝানোর চেষ্টা করি আমি, এটা এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করবে। আর এক্সপিরিয়েন্সটা আসবে এই শুধুমাত্র ডিসকাশন লাইভ ক্লাস থেকে। জি। স্যার আর একটা ছোট্ট কথা, সেটা হচ্ছে যে আমাদের শুরুতে, শুরু থেকেই, যেহেতু আমাদের ল অ্যান্ড প্র্যাকটিস বা যে সাবজেক্ট গুলাই থাক, আমাদের যে এদিকে যে শর্ট নোট, কম্পেয়ার কন্ট্রাস্ট এবং ডিফারেন্স,
হুম। এই তিনটা জিনিস যদি আমরা শুরু থেকে একটু আপনার কাছ থেকে গাইডলাইন পাই, ইভেন দো সেটা যদি মেইন বুক থেকেও হয় বা যে কোনো জায়গা থেকে, অনেক সময় হয়তো একটু শীটটা রেডি হতে দেরি হচ্ছে, বা হুম। গতবার যেটা রেডি হয়েছে আমরা যদি এখনই একটু পাই, তাহলে আমরা অন্তত এই যে এখানে যে 30টা বা 40টা মার্কস, এটা যদি আমরা মোটামুটি এনশিওর করতে পারি 30 to 35, তাহলে কিন্তু আমরা অনেকটা আগায় যেতে পারবো। যেটা এমএফএস আমাকে খুব হেল্প করছে, রাদার দেন ব্রড কোয়েশ্চেন এন্ড কেস স্টাডি। ওকে। আচ্ছা, প্রথমত হচ্ছে আমাদের মানে প্রথমত আমরা সাজেশনটা আগেই করে ফেলবো, একদম উইদিন শর্ট টাইম করে ফেলবো, কারণ সাজেশন আমরা গত বছর সাজেশনটা আমরা দেরি করে দিয়েছি। বিকজ আপনারা জানেন, এটা আমি আমি ক্লাসে শেয়ার করেছি যে আমি আই এম কিপিং টাচ উইথ মানে আইবিবি, যে কোয়েশ্চেন আসলে সত্যিকার অর্থে এই প্যাটার্নে করবে কিনা বা এই ইস্যুতে যাবে কিনা। যখন আমরা কনফার্ম হলাম ইয়েস এই ইস্যুতে, মানে আমরা লাস্ট দিক পর্যন্ত ডিলেমায় ছিলাম যে কোন টাইপের কোয়েশ্চেন হবে। সেজন্য গত বছর আমাদের সাজেশনটা উই হ্যাড টেক টাইম, কিন্তু এই বছর আমরা সাজেশনে টেক টাইম করব না, কারণ আমাদের মোটামুটি সিস্টেম রেডি, এবং আমরা জানি কোন জায়গা থেকে কোন টাইপের প্রশ্ন হবে, কোন টাইপের কোয়েশ্চেন থাকবে। সো তিনটা কাজ আমি আগে করে নিব, যে তিনটা কাজ আগে করে নিব। এবং এইবারে ল অ্যান্ড প্র্যাকটিসে যারা আছেন প্লিজ সবাই একটু রেগুলার ক্লাস করবেন, কারণ ল অ্যান্ড প্র্যাকটিসের গত বছরের পরীক্ষার পরে মানে অন্যান্য যারা আছেন, আমি প্রচুর পরিমাণ ফোন পেয়েছি যে এই সাবজেক্টটা মনে হয় একটু টাফ, বা এটা আসলে ওরকম না। আর এটা তো আমাদের রেগুলার অ্যাক্টিভিটিস যেটাকে আমরা বলি, যেটাকে আমরা প্রোটেনশিয়াল সাবজেক্ট বলি। ল অ্যান্ড প্র্যাকটিস কিন্তু আপনার জন্য প্রোটেনশিয়াল সাবজেক্ট, যেখানে এমআইএফএস আপনার জন্য প্রোটেনশিয়াল সাবজেক্ট না। কোন কনটেক্সটে? এমআইএফ এমএফএসটা আপনি পরীক্ষা পড়ার পরে ইউ হ্যাভ ফরগটেন অল থিংস, এবং এটা প্র্যাকটিসে কম আসে আপনার একটা দুইটা চ্যাপ্টার ছাড়া। অন্য জায়গাগুলি খুব বেশি প্র্যাকটিসে আসে না। কারণ আপনি ধরেন মানি কাকে বলে, ডিমান্ড ফর মানি, সাপ্লাই ফর মানি পড়েছেন, সেটা কিন্তু আপনি আসলে খুব বেশি ইফেক্ট আপনার প্র্যাকটিক্যাল লাইফে পড়বে না। বাট ল অ্যান্ড প্র্যাকটিস একদম লং লাস্টিং আপনার জন্য একটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট। অ্যাপার্ট ফ্রম ইউর এআইবিবি, জেআইবিবি রেজাল্ট, আপনার ল অ্যান্ড প্র্যাকটিস কিন্তু আপনার প্রত্যেকটা স্টেপে কাজ করবে। সুতরাং ল অ্যান্ড প্র্যাকটিস কিন্তু আপনার শুধুমাত্র পাশের জন্য পড়া না, ইট ইজ লং টাইম ইনভেস্টমেন্ট ফর ইউ। সো ল অ্যান্ড প্র্যাকটিসটা সবাই একটু ভালো করে যদি পড়তে পারেন, বুঝতে পারেন, তাহলে এটা আপনাদের জন্য ইজিয়ার হবে। আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট যে একটা একটা করে গ্র্যাজুয়ালি একটা দুইটা সাবজেক্ট করে আমরা সাজেশন করে ফেলবো। সেকেন্ড তিনটা পার্ট, অর্থাৎ সেকেন্ড দুইটা পার্ট স্পেশালি, একটা হচ্ছে কন্ট্রাস্ট, মানে যেটাকে ডিফারেন্স বলি, ডিফারেন্স, এবং সিঙ্গেল কোয়েশ্চেন্স। সিঙ্গেল কোয়েশ্চেনটা যদিও আপনাদের জন্য একটু মানে টাফ হবে, বাট তারপরে আমরা এই দুইটা জিনিসকে যদি একসাথে কাভার আপ করে ফেলি, তাহলে আপনাদের সবার জন্য 30 মার্কস মোটামুটি ইজিয়ার হবে। আর প্রথম 40 যেটা, মানে যেটা ব্রড কোয়েশ্চেন দুইটা আসে, এটা কখনো আপনাদের উল্টাপাল্টা হবে না, মানে আমরা যা পড়াবো এটা থেকে আসবে, কখনোই হবে না, কখনোই হবে না। 9 নম্বরে যে পার্থক্য আসে, এটা আমরা যা পড়াবো এটা থেকে আসবে, কখনোই চেঞ্জ হবে না। শুধুমাত্র 10 নম্বরে কখনো কখনো একটা দুইটা প্রশ্ন ট্র্যাকের বাইরে চলে আসতে পারে, যেটা হয়তো আমার গ্রিপ, ইভেন দো বইয়ের বাইরেও হতে পারে। সো একটা দুইটা প্রশ্ন এখানে আমি, এই যে লাস্টে যে 10টা প্রশ্ন আসে, এখানে সব সময় আমি মানে স্ট্যান্ডার্ড এররে দুইটা প্রশ্ন ধরে রাখি, বাট আমি 8টা প্রশ্ন আপনাদেরকে কমন ফেলাই দিব এখানে। 8টা প্রশ্ন আপনি আমরা সিঙ্গেল শিটে অথবা আমরা ডিসকাশনে যা পড়ি সেখানে কমন কমন ফেলবেন, পাবেন। কিছু কিছু পরীক্ষা 8 থেকে 10টাই পাবেন, বাট মিনিমাম আমি এটাকে 8এর রেঞ্জ ধরি, যে 8টাতে আমি কমন ফেলবো। আর পার্থক্যটা এটা 100%। যদি পরীক্ষায় 5টা পার্থক্য আসে, 5টা থেকে 5টা দিতে হয়, সকল পার্থক্য কমন পড়বে। যেহেতু সাজেশন মানে সিলেবাস আমার কাছে এখন ক্লিয়ার, বাট এটার জন্য থাকতে হবে যেটা আপনারা একটু অ্যাক্টিভ থাকতে হবে, যে আমি সাজেশন দিয়ে দিচ্ছি, সলিউশন দিয়ে দিচ্ছি, কারণ সাজেশন সলিউশনের পরে যাতে এটার প্র্যাকটিসটা আপনাদের মধ্যে একটু ইজিয়ার থাকে সেদিকে একটু আপনার খেয়াল করতে হবে। আমরা যেটা 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 সিফাত বলেছে, ইয়াস, ভেরি গুড, ভেরি গুড অপশন। আমরা তিনটা কাজ করব, আগে আগে করে ফেলবো। ফার্স্ট স্টেজে রেগুলার বেসিসে আমাদের পড়া যেটা, যেমন চ্যাপ্টার ওয়াইজ তো আমরা ধরে যাব, কারণ লার্ন প্র্যাকটিসে আমি স্টার্টিং পয়েন্টটা বাদ দিয়ে মাঝ থেকে পড়াতে পারবো না, এটা যেমন সত্যি কথা। সিঙ্গেল কোয়েশ্চেনটা আপনারা চাইলে নিজেরাও পড়ে নিতে পারেন, এটাও সত্যি কথা। সো সাজেশন এবং পার্থক্য, সিঙ্গেল কোয়েশ্চেনের অ্যান্সার, এইটা আপনারা, আমি দিব গ্রুপে, বাট এটা হচ্ছে যারা পেইড মেম্বার, আই হ্যাভ অনলি শেয়ার উইথ দ্যাম ইন দিস গ্রুপ। বাট এটা যাতে আপনাদের জায়গা থেকে ডিসক্লোজ না হয়, অন্য কারো কাছে না যায়, অন্য কোনো গ্রুপ, অন্য কোনো, কারণ ওগুলি সেন্সিটিভ মার্ক, অন্য কোনো গ্রুপ, অন্য কোনো জায়গায় যাতে না যায়। কারণ আমরা গ্যারান্টি ইন্ডিমিনিটি, আমরা পার্থক্যটা যেটা লিখবো অন্য জায়গায় আরেকটু কঠিন লেখা থাকবে, আমরা একটু সোজা করে লিখবো।
কারণ আমি তো একটু অ্যানালাইসিস করে লিখবো আপনার কোনটা পড়তে সুবিধা হবে। সো এটা আপনাদের মধ্যে শুধু থাকবে। আমরা এনশিওর করব যে ডে 1 থেকে 30 মার্কস মোটামুটি আপনি আগে থেকেই আপনার প্রিপারেশন থাকবে। আর প্রথম দিকে যে আমরা তো চ্যাপ্টার ওয়াইজ যেটা পড়ে যাব সেটাতে 40 আপনার এমনি কমন পড়বে, রেগুলার কোয়েশ্চেন থেকে কমন পড়বে। সো রেগুলার কোয়েশ্চেন 70 হলে কেউ যদি সুন্দর করে লেখেন, এই প্রথম 30-তে তো 25-26 পাওয়ার কথা বা 24 পাওয়ার কথা, বাকি থাকে অর্ধেক মার্কস, 20-22। 40 প্লাস পরের অংশটুকুতে এমনি চোখ বন্ধ করে পাশ চলে আসে কেউ যদি প্ল্যান করে পড়ে বেসিকলি। সো আমার রেসপন্সিবিলিটি, আমাকে যেমন রেসপন্সিবিলিটি যে ভাইয়া যদি আগে এই দুইটা দিয়ে দেন বা এটা সহ আমাদেরকে কভার করেন তাহলে আমাদের জন্য সুবিধার হয়। মানে রিপিট ব্যাক টু ইউ অল, যে যারা পড়ছেন ক্লাসটা রেগুলার করতে হবে, এবং আমার সাথে যেই জায়গায় যতটুকু সম্পৃক্ততা থাকে সেটুকুকে লাইভ রাখতে হবে। কারণ দিন শেষে আপনার কেস স্টাডি এবং ম্যাথমেটিক্যাল প্র্যাকটিসটা রুল অফ থাম এবং স্পেসিফাইড কোয়েশ্চেনের মধ্যে রাখতে পারবো না। যেমন এমএফএস আমি রাখতে পারবো, ম্যাথটাও এনশিওর করতে পারি যে আমরা যে ম্যাথ করাবো সেখান থেকে আসবে। তো ল অ্যান্ড প্র্যাকটিসে কিন্তু এটা আমি ফুল এনশিওর করতে পারবো না, কারণ ল অ্যান্ড প্র্যাকটিস ফান্ডামেন্টাল কোনো ম্যাথ বইতে নাই। সো ওরা যেটা দিবে ওটার মোদের মনে যা আসবে সেটা দিবে, এবং এটা আমাদের গেসের মধ্যে হতে পারে আবার গেসের বাইরেও হতে পারে। ওকে, আমরা তিনটে জিনিস নিয়ে কাজ করব, এবং এটা ডে 1 থেকে ইনশাল্লাহ দেখি আমি নেক্সট উইকে একটা দুইটা সাবজেক্টের ইকোনমিক্সটা দিয়ে দিতে পারবো। আর ল অ্যান্ড প্র্যাকটিসটা আগে দিব, ল অ্যান্ড প্র্যাকটিসটা যেহেতু আপনাদের একটু ভ্যারিয়ার ক্রিয়েট হয়েছে। সিঙ্গেল কোয়েশ্চেন 10টা সিঙ্গেল কোয়েশ্চেন ছিল, 10টা সিঙ্গেল কোয়েশ্চেন থেকে 8টা 10টা অ্যান্সার করতে হয়েছে। আহ, এইখানে আমরা যদি একটু পড়ে আসি আসলে কি ছিল। অ্যাকর্ডিং টু বাংলাদেশ ব্যাংক গাইডলাইন, হোয়াট পার্সেন্টেজ অফ immovable property can be financial institution acquire or hold relative to it paid up capital or reserved? এটা পুরো লয়ের ভিতর থেকে আসছে। হোয়াট ইজ দ্য মিনিমাম মনিটারি ভ্যালু অফ এ সুইট দ্যাট ক্যান বি ফাইলড ইন দ্য অর্থ ঋণ আদালত? এটা কমন সোজা প্রশ্ন। হুইচ অ্যাক্ট রেগুলেটস দ্য ইউজ অফ ডিজিটাল সিগনেচার ইন বাংলাদেশ? আইসিটি, এটাও সোজা প্রশ্ন। অ্যাজ পার দ্য আইসিটি অ্যাক্ট, আইসিটি অ্যাক্ট থেকে দুইটা প্রশ্ন আসছে। হোয়াট আর দ্য রিটেনশন পিরিয়ড ফর ইলেকট্রনিক রেকর্ডস ইন বাংলাদেশ? ইলেকট্রনিক রেকর্ডসকে কত বছর পর্যন্ত রিটেন করতে হয়? ল এর ভিতর থেকে প্রশ্ন দিচ্ছে, দেখেন সিঙ্গেল কোয়েশ্চেন। সো ল গুলি কিন্তু অ্যালার্মিং আমাদের জন্য। হোয়াট ইজ দ্য পানিশমেন্ট ফর কন্ডাক্টিং ফাইন্যান্সিয়াল বিজনেস উইদাউট ভ্যালিড লাইসেন্স আন্ডার দ্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাক্ট? অ্যাক্ট থেকে আসছে। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য কন্টাক্ট পয়েন্ট ভেরিফিকেশন, সিপিবি? সোজা প্রশ্ন। হোয়াট ইজ স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন? সোজা। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ক্রসিং অফ চেক? সোজা। হোয়াট ইজ দ্য লিমিটেশন পিরিয়ড ফর ফাইলিং এ সুট ফর ব্রিচ অফ কন্ট্রাক্ট? কন্ট্রাক্ট অ্যাক্ট থেকে আসছে। হুইচ ডকুমেন্ট মাস্ট এ কাস্টমার সাবমিট টু দ্য ব্যাংক টু অবটেইন এ ডুপ্লিকেট ফিক্সড ডিপোজিট রিসিপ্ট? এফডিআর, ফিক্সড ডিপোজিট এফডিআর, মানে যখন সে আবার ডুপ্লিকেট এফডিআর করতে যায় তখন তাকে কোন ডকুমেন্টটা মাস্ট সাবমিট টু দ্য ব্যাংক? ব্যাংকে কোন ডকুমেন্টটা অবশ্যই জমা দিতে হয়? কেউ কি বলতে পারবেন কোনটা? মানে জাস্ট আপনার সেন্স থেকে কারো। হ্যাঁ, পুলিশের ড্রাইভিং কপি। পুলিশ ডায়েরি, ভেরি গুড। পুলিশ ডায়েরি, ইয়েস। অ্যান্সার হয়ে গেছে, 2 মার্কস পেয়ে গেছেন এমনি। আচ্ছা, তাহলে আমরা কোয়েশ্চেনটা কেন আমি অন্য যে কোনো সাবজেক্টের তুলনায় এটা বেশি অ্যানালাইসিস করেছি, বেশি অ্যানালাইসিস করেছি এটার কারণ হচ্ছে আমরা, আচ্ছা, সবাই যদি কেস স্টাডি, আপনাদের যদি ভাগ্য ভালো থাকে, আপনার যদি ভাগ্য ভালো থাকে, যেই সাবজেক্টে কেস স্টাডিটা বাংলা থাকে আমি বলছি সেই সাবজেক্টে কেস স্টাডিটা বাংলাটা একটু পড়ে তারপর ইংরেজিটা পড়বেন। আর যেই সাবজেক্টে সরাসরি ইংরেজি থাকে সেখানে তো আপনার কিছু করার নাই। আর ল অ্যান্ড প্র্যাকটিস কেউ যদি মনে করেন বাংলা লিখতে চান, দেখেন ল ট গুলিতে কিন্তু আপনি প্যাচে পড়ে যাবেন আবার। এটা হচ্ছে আমার ইনস্ট্রাকশন। ল যেগুলি আছে বিশেষ করে ল থেকে কিন্তু কম মার্কস থাকছে না, আমি যদি হিসাব করি 50-50 থাকে কিন্তু ল থেকে। আপনি খেয়াল করে দেখেন আমি কিভাবে ক্যালকুলেশন করলাম, ল থেকে 50% মার্কস থাকছে কিভাবে। আহ 10 মার্কসের কোয়েশ্চেনের মধ্যে 4টা 5টা কিন্তু ল থেকে আসছে। লুক, গাইডলাইন অ্যাজ পার্সেন্টেজ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন একরে হোল্ড, এটা ল থেকে আসছে। অর্থঋণ আদালত ল থেকে আসছে। ল থেকে আসছে, ল থেকে আসছে, ল থেকে আসছে, ল থেকে আসছে। 60টা ল থেকে আসছে এখানে। লর ভিতর থেকে প্রশ্ন আসছে, 7 × 2 = 14। মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন ল এর প্রশ্ন। তারপরে গার্নিশিয়ান ইন্ডিমিনিটি কন্ট্রাক্ট একটা ল থেকে আসছে। তারপরে ইমপ্রেসড স্ট্যাম্প এবং এমবোসড স্ট্যাম্প ল থেকে আসছে, স্ট্যাম্প অ্যাক্ট থেকে আসছে। সো এখানে 6, এখানে 7 × 14,
তারপরে এই কেস স্টাডিটা, প্রথম একটা কেস স্টাডি এনআই এনআই অ্যাক্টের রিলেটেড ইস্যুতে আসছে, এই যেটা এনআই অ্যাক্ট রিলেটেড ইস্যুতে আসছে। তারপরে প্রথম যে প্রশ্নটা পড়েছি, এখানে দুইটা প্রশ্ন, এটা তো ব্যাংক্রাপসি একটা আসছে। তারপরে হিসাব অনুযায়ী ধরলে মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্টের সাথে মিলানো এটা। তারপরে এইটা তো আসছে হচ্ছে রেজিস্ট্রেশন অ্যাক্ট। মানে দেখছেন প্রায় 60% মার্কস আসছে ল থেকে। কিন্তু আমরা যারা পড়ি, আচ্ছা, যা ইংলিশ পড়তে যাই গুলো কি তার, করাচ্ছে? জি, আমরা যারা পড়ি বা পড়তে চাই, পড়ি, তারা কিন্তু লটাকে একটু এভয়েড করার চেষ্টা করি, মানে প্র্যাকটিসে যেতে চাই যে ভাই প্র্যাকটিস থেকে মানে বেশি প্র্যাকটিস মিন্স হচ্ছে হোয়াট, ল অ্যান্ড প্র্যাকটিস। দেখেন লর মধ্যে, লর পার্ট থেকে আমাদের এখানে থাকছে, আমি আর বই অ্যানালাইসিস করলাম না, লর পার্ট থেকে ওপেন করা আছে, আমি জাস্ট একটা মিনিট একটু দেখাই আপনাদের। যদি বইয়ের কথাটা যাই, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন রিলেটেড ল, ল আছে কয়টা দেখেন, বাংলাদেশ ব্যাংক অর্ডার 1997 একটা ল আছে, ব্যাংক কোম্পানি অ্যাক্ট দুইটা ল, 2 নম্বর ল, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাক্ট তিনটা ল, অর্থ ঋণ আদালত চারটা ল, তারপরে হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট রিলেটেড ল এন্ড নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, পাঁচটা অ্যাক্ট। দেখেন এই জায়গায় কিন্তু কোনো জায়গায় এখন ওই যে আপনার পরীক্ষা যেই দুইটা আসছে এটা নাই। তারপরে বাংলাদেশ ব্যাংক নোট রিফান্ড রেগুলেশনস অ্যাক্ট, এটা লেস ইম্পর্টেন্ট। ফরেন এক্সচেঞ্জ রেগুলেশনস অ্যাক্ট কিচ্ছু আসে নাই গত বছর, এটা এবারের জন্য ইম্পর্টেন্ট। অ্যান্টি টেররিজম অ্যাক্ট, কোম্পানিজ অ্যাক্ট থেকে কোনো কিছু আসে নাই, এই মেমোরেন্ডাম অফ আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন শুধু পার্থক্যটা আসছে। তারপরে কন্টাক্ট অ্যাক্ট থেকে ইন্ডেমনিটির পার্থক্যটা আসছে, এখান থেকে একটা প্রশ্ন দিয়েছে। ট্রান্সফার প্রপার্টি অ্যাক্ট 20 নম্বর আসছে যেটা। তারপরে ব্যাংক্রাপসি অ্যাক্ট, এমন ভালো কোয়েশ্চেন করছে দেখেন, লাস্টে যে দুইটা অ্যাক্ট আছে সেই দুইটা অ্যাক্ট থেকে আসছে। আমি স্যারকে এটা ধরেছি যে মানে ওয়াই একটা জায়গা থেকে, একটা মডিউল থেকে আপনি দুইটা প্রশ্ন করছেন কোন এখতিয়ারে? বলে কি হ্যাঁ তোমাদের মতো কত মডিউল টিডিউল দেখে প্রশ্ন করা হয় নাকি? ইয়েস, আপনাকে তো প্রশ্ন করতে হবে মডিউল দেখে। কারণ একটা, মানে আপনি একটা মডিউল থেকে দুইটা প্রশ্ন কিভাবে দেন? 40 মার্কস এই মডিউলটি থেকে, যেখানে এবিসি তিনটা মডিউলের ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিকসগুলি বাদ পড়েছে। এনিওয়েজ, কোম্পানি অ্যাক্ট, কন্ট্রাক্টস অ্যাক্ট, কাস্টমস অ্যাক্ট, স্ট্যাম্প অ্যাক্ট, পার্টনারশিপ অ্যাক্ট, দেখছেন কতগুলি অ্যাক্ট আছে, রেজিস্ট্রেশন অ্যাক্ট, এখান থেকে প্রশ্ন আসছে। সো ইনফরমেশন অ্যাক্ট, আইসিটি অ্যাক্ট, এখান থেকে প্রশ্ন আসছে। এই জেনারেল ল হচ্ছে আমাদের রেগুলার অ্যাক্টিভিটিস। জেনারেল ল হচ্ছে কনজারভেশন অ্যাক্ট, ওভারভিউ। এইবার হচ্ছে এই জায়গা থেকে ব্যাংকের পরের স্টেপসগুলি যেখানে আছে, যেই যে জায়গাগুলি আছে এই জায়গাগুলি, কেওয়াইসি, মানি লন্ডারিং পার্সপেক্টিভ, অ্যাকাউন্ট ওপেনিং, ডরমেন্ট অ্যাকাউন্ট। তারপরে হচ্ছে ধরেন প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা প্রথমে ব্যাংকের পরিচয়টা জানি, তারপরে হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ব্যাংকের ইন্ট্রোডাকশন জানি, তারপরে অ্যাকাউন্ট ওপেনিং প্রসেস জানি, অ্যাকাউন্ট ওপেনিং এ মানি লন্ডারিং পার্সপেক্টিভ আমাকে কি কি দেখতে হয়, কেওয়াইসি, তারপরে টিটিপি ইত্যাদি ইত্যাদি। তারপরে আমরা ডিফারেন্ট টাইপস অফ অ্যাকাউন্টের অ্যাক্টিভিটিসগুলি জানি, ডরমেন্ট অ্যাকাউন্ট, তারপরে আনক্লেম ডিপোজিট অ্যাকাউন্ট, স্টুডেন্ট অ্যাকাউন্ট, মাইনর অ্যাকাউন্ট, এগুলি কোনটা কিভাবে করে সেগুলির একটা প্র্যাকটিস আমাদের দেখতে হয়। ফার্দার মোর এই প্র্যাকটিসগুলি দেখার পরে যে কোনটা কোন টাইপের হয়, তারপরে স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন ক্লিয়ারিং এর ক্ষেত্রে কি করতে হয়, এই প্র্যাকটিসগুলি চাই। এই প্র্যাকটিসগুলি আমরা মানে এগুলি হচ্ছে পরের দিকে যাই, ওই ম্যান্ডেটরি ইস্যুসগুলি আছে, এগুলি এগুলি কভার আপ করে। এই জায়গাগুলি অত ইম্পর্টেন্ট না, এগুলি হয়তো আমরাও আমাদের পড়ার সময় বাদ দিয়ে দিব। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট একটা ইম্পর্টেন্ট, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট কি, চেকের ক্রসিং বলতে কি বোঝায়, তারপরে হচ্ছে এন্ডোর্সমেন্ট বলতে কি বোঝায়, এন্ডোর্সমেন্টটা কিভাবে কাজ করে, দিস আর অলসো ইম্পর্টেন্ট। এগুলি মোটামুটি পরীক্ষা আসে। ইন্টারনেট ব্যাংকিং, এমএফএস এর প্রসেসের এই জায়গাগুলি টুকটাক একটু দেখে নিতে হয়, এই জায়গা থেকে প্রশ্ন আসে। ক্লোজিং অ্যাকাউন্ট অপারেশন, অন্য বিভিন্ন টাইপসের অ্যাকাউন্টগুলি ডুপ্লিকেট এফডিআর ইস্যু করা, বা অন্য টাইপের রেসিডেন্সিয়াল নন রেসিডেন্সিয়াল অ্যাকাউন্টগুলি কিভাবে ওপেন করা হয়, এগুলি অবশ্য বড় প্রশ্নে আসবে না, এগুলি ছোট প্রশ্নের জন্য এগুলি ইম্পর্টেন্ট। ব্যাচ অপারেশন ক্লিয়ারিং প্রসেসটা কি, বিএফটিএন, আরটিজিএস, সিএফটি, কিউআর কোড, তারপরে ক্যাশলেস ব্যাংকিং, এগুলি থেকে প্রশ্ন থাকতে পারে। ক্লিয়ারিং রিটার্ন রিজনগুলি কয়টি এবং কি কি, এগুলি থেকে প্রশ্ন থাকতে পারে। ক্যাশ ম্যানেজমেন্ট থেকে টুকটাক একটা দুইটা প্রশ্ন থাকতে পারে, সিঙ্গেল কোয়েশ্চেনের মধ্যে অ্যান্সার দিয়ে দিতে পারে। ক্যাশ ক্ষেত্রে আমরা কি করি, যেমন গত বছর সিআরআরএস আসছিল, এটিএম, ক্যাশ মেশিন, পজ, তারপরে এগুলি থেকে হয়তো একটা দুইটা ছোট প্রশ্ন আছে, এগুলিকে আমরা কিন্তু সবই কনসাইজ করে ফেলবো। আমরা লয়ের ওইদিকে একটু বেশি গুরুত্ব দিব,
দিয়ে আমাদের এই জায়গাটাতে আমরা একটু প্র্যাকটিসটা কম করব। গত বছর আমরা যেটা করেছি রিভার্সলি, গত বছর আমরা প্র্যাকটিসে একটু বেশি টাইম দিয়েছি, লতে একটু কম টাইম দিয়েছি। বাট কোয়েশ্চেন আমাকে বলছে লতে আমার একটু বেশি প্রেশার দিতে হবে, প্র্যাকটিসে আমরা একটু কম প্রেশার দিব। সো সে অনুযায়ী মোটামুটি আমরা এবার প্ল্যান করব ইনশাল্লাহ। আপনারা হচ্ছে আমাদের কন্টিনিউশনের মধ্যেই থাকবেন। আমরা নেক্সট উইক লর যে আমরা ল থেকে শুরু করব প্রথমে, যেটা স্টার্ট করি, যে কোনো পার্ট যেটাই স্টার্ট করি না কেন, ইন দ্য মিন টাইম আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট যে যে কোনো একটা পার্ট আপনাকে হয়তো সিঙ্গেল কোয়েশ্চেনটা প্রথম স্টেজে দিতে পারবো না, বাট ডিফারেন্সটা, কন্ট্রাস্টের যেটা আছে সেটা আপনাদেরকে আমি একটু নেক্সট ক্লাসের আগে প্রোভাইড করে ফেলবো ইনশাল্লাহ। তাহলে ওইটা আপনারা এদিকে পড়তে থাকলেন আর আমরা রেগুলার বেসিসে আমাদের রেগুলার ক্লাসটা পার্টিসিপেট করব। ঠিক আছে এভরিওয়ান? কোনো কোনো কনফিউশন আছে? এনি কোয়েশ্চেন, এনি সাজেশন? নো স্যার, ঠিক আছে। ওকে, তাহলে আমরা আজকে শেষ করব ক্লাস, শেষ করব। আমাদের এরপরে একটা ক্লাস আছে, আমরা একটু বিরতি দিতে চাচ্ছি। আমরা আহ, নামাজের জন্য একটু বিরতি দিতে চাচ্ছি। আমরা 8:30-তে আমাদের পরের ক্লাসটা শুরু করব। 8:30, 8:30 এখন হচ্ছে 8:12, 8:30-তে আমরা পরের ক্লাসটা শুরু করব। আমাদের অর্গানাইজেশন ম্যানেজমেন্ট 8:30-তে আমরা শুরু করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।